উফ, এইবার এমন একটা দাও মারবো না যে কৃষ্ণচন্দ্র কেঁদে কুল পাবে না। কিন্তু সেটা একমাত্র সফল হবে যদি কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের পাশে থাকে। আরে ও তো মোহর ছাড়া আর কিছুই চেনে না। ওকে খবর দিয়েছি এক্ষুনি এলো বলে। রাজামশাই, কৃষ্ণনগরের মন্ত্রী এসেছেন। ওকে ভেতরে পাঠিয়ে দাও। প্রণাম খাম্বাজরাজ। এ কি রানীমা, আপনি? আমি তোমাদের কৃষ্ণনগরের রানীমা নই, আমার নাম ললনা। আমি হরেক রকমের গলায় কথা বলতে পারি। এটা আমার আসল গলা। ওরে বাবা রে বাবা রে বাবা, আপনি তো প্রতিভার জলজ্যান্ত রূপ। একে আপনি কোথা থেকে পেলেন খাম্বাজরাজ? বেশ কিছুদিন আগে একটা যাত্রা দেখতে গিয়ে ললনার সাথে পরিচয় হয়। ওর ব্যাপারে সবকিছু জানার পরে আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই তো? একদম তাই। আমার একটা পরিকল্পনা আছে। ছলে বলে কৌশলে ওই কৃষ্ণনগরের আসল রানীকে কিছুদিনের জন্য বাইরে পাঠাতে হবে, আর সেই সুযোগে সেসব দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিন। আমি নিজের দায়িত্ব নিয়ে ললনাকে কৃষ্ণনগরের রানীর সমস্ত আদব কায়দা শিখিয়ে দিয়েছি। এখন শুধু আমি বাকি ব্যাপার নিয়ন্ত্রণ করব। এখন মহারাজ বাৎসরিক হিসেব নিয়ে ব্যস্ত, তাই রানীমা চলে যাবেন আর তার বদলে ঢুকবে ললনা দেবী। তাহলে আর দেরি কেন? আজ রাতেই বেরিয়ে পড়ো। আর যদি আমার পরিকল্পনা অনুযায়ী এগোতে পারো, তাহলে কিছুদিন পরে তুমি হয়ে উঠবে কৃষ্ণনগরের রাজা। আমার কত দিনের আশা। চলুন তাহলে। হ্যাঁ চলুন, রাজবাড়ির বাকি ব্যাপার যেতে যেতে বুঝিয়ে দেব। রানীমা কিভাবে কথা বলেন, কাকে কি বলে ডাকেন, রাজবাড়ির কোথায় কি আছে সব। কি গো গিন্নি, জ্বরটা নেমেছে? এই জ্বরটা কমেছে, কিন্তু শরীরটা খুব দুর্বল গো। তুমি পারলে ভাতটা রান্না করে রাজবাড়ি যাও। আমি বেলার দিকে এই কিছু একটা তরকারি করব। না না গিন্নি, তোমাকে এই শরীরে রান্না করতে হবে না। আমি তরকারির সবজি কুটে রাখছি। হ্যাঁ, ওই পুটির মাকে বলে রাখবো, ও এসে রান্না করে দেবে। তাহলে তো ভালোই হয়। জ্বরে একেবারে শরীরটা দুর্বল করে দিয়েছে গো। হ্যাঁ, তুমি বিশ্রাম নাও গিন্নি, আমি রান্নাঘরে যাই। কি গোপাল আজকে এখনো এলো না? ও কোনোদিন সময় এসেছে মহারাজ? ওকে তাড়িয়ে আপনি একটা কাককে রাজসভায় রাখলেও সে সময়ে আসবে। না, আসলে গোপালের গিন্নির খুব জ্বর, আমি দেখে এসেছি। তাই হয়তো ওর গিন্নির সেবা শুশ্রূষা করতে গিয়ে গোপালের দেরি হচ্ছে। তোমাকে আর গোপালের হয়ে কাসুন্দি গাইতে হবে না। এই তোমরা থামো তো। একটু দেরি হয়ে গেল মহারাজ। আসলে গিন্নির খুব জ্বর, তাই কিছুটা রান্না করে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন তোমার গিন্নির শরীর কেমন আছে? আগের থেকে ভালো আছে মহারাজ, জ্বরটা কমেছে, কিন্তু শরীর খুব দুর্বল। বেশ বেশ, একটু যত্নআত্তি করো। যাই হোক, আজকে সারা বছরের খরচের হিসেব আর আগামী অর্থনৈতিক বছরের প্রকল্প নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরু করা হোক। বিগত অর্থনৈতিক বছরে বিভিন্ন খাতে মোট খরচ হয়েছে 15,700 মোহর, আর বিভিন্ন কর বাবদ উপার্জন হয়েছে 22,000 মোহর। তাহলে তো মহারাজ ভালোই লাভ হয়েছে। এবার আমাদের দিকে একটু নয়ন মেলে তাকালেই হয়। সেসব তো দেখবই, কিন্তু তার আগে আমি মন্ত্রীর সাথে বিগত বছরের সব খরচ নিয়ে হিসেবে বসবো। হ্যাঁ, বেশিরভাগ দায়িত্ব তো মন্ত্রীমশাইয়ের কাঁধেই থাকে, তাই উনি কোনো হিসেবে জল দিয়েছেন কিনা সেটাও পরখ করে নেওয়া যাবে। এত কাজের চাপ যাচ্ছে কদিন, শান্তিতে ঘুমোতেও পারছি না। মন্ত্রী, তুমি আজ বিকেলে রাজবাড়িতে চলে এসো। বিগত অর্থনৈতিক বছরের হিসেবগুলো একবার দুজনে বসে মিলিয়ে নেব। আচ্ছা মহারাজ, যা করার তাড়াতাড়ি করে নিতে হবে। এখন দেরি করলেই এই বছরের প্রকল্পগুলো শুরু করতে দেরি হয়ে যাবে। মহারাজের জয় হোক। বলো প্রহরী, তুমি কি কিছু বলবে? মহারাজ, একজন কালো চাদর মুড়ি দেওয়ার লোক এলেন আর আমার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। এই গরমে চাদর মুড়ি? অদ্ভুত লোকটা। কি রে বাবা?
সর্বনাশ! কি হলো? তোমাদের রানীমার জ্যাঠামশাই খুব অসুস্থ, তাই পরিবারের সবার সাথে দেখা করতে চান। ও মা গো! আজ সভা এখানেই শেষ। এইবার শুরু হবে আসল খেলা। কি বলছেন মহারাজ? হ্যাঁ রানী, আমাকে এক্ষুনি জ্যাঠামশাইয়ের কাছে যাওয়ার বন্দোবস্ত করে দিন মহারাজ। কিন্তু রানী, তোমার জ্যাঠামশাইয়ের বাড়ি কৃষ্ণনগর থেকে ঘোড়ার গাড়িতে গেলেও তো 1.5 দিন সময় লেগে যাবে। এদিকে আমার এত কাজের চাপ। আপনি বরং কয়েকদিন পরে আসুন, আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ। বেশ বেশ, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। সাবধানে যেও রানী, আমি 2-3 দিনের মধ্যেই আসছি। মন্ত্রী, বিগত অর্থনৈতিক বছরে আমাদের পাঠশালার উন্নতির জন্য কত খরচ করা হয়েছিল একটু দেখো তো। সব মিলিয়ে মোট 150 মোহর মহারাজ। কিন্তু আমার এখানে তো 170 মোহর দেখাচ্ছে। 170 মোহর? তা কি করে হয়? একই রানীমা, আপনি ঘোড়ার গাড়ি করে গেলেন আর হেঁটে চলে এলেন? সে আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার কাজ করো। এ কি রানী, তুমি চলে এলে? আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না মহারাজ, পেটটা কামড়াচ্ছে। তাই সহিসকে বললাম ঘোড়ার গাড়ি নিয়ে জ্যাঠামশাইকে দেখে আসতে, আর আমি বাড়ি চলে এলাম। ও, সহিস এসে খবর দেবে, তারপর আমি আর আপনি দুজনে একসাথে যাব। বেশ বেশ, ঠিক আছে রানী, তুমি বিশ্রাম নাও। বিশ্রাম না, আমি একটু স্নান ঘরে যাব। পেটটা কেমন মোচড় দিচ্ছে। মহারাজ কিছুই বুঝতে পারেনি, মজা জমবে। এ কি রানী, তুমি তোমার সব গয়না গাটি বের করছো কেন? আমার আর এই পুরনো নকশার গয়না পছন্দ নয় মহারাজ। ভাবছি কালকে সকালবেলা এই গয়নাগুলো শ্যাকরাকে দিয়ে শহুরে নকশায় নতুন গয়না বানাবো। কিন্তু এগুলো তো তোমার সবই পছন্দের গয়না। কিন্তু মহারাজ, আমি ভেবে দেখলাম এই গয়নাগুলো সবই বড্ড ভারী গয়না। আমি শহুরে আধুনিক নকশার হালকা গয়না পরবো। এমনিতে জ্যাঠামশাইয়ের শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, ও, পেটটা কেমন মোচড় দিচ্ছে। আমি আরেকবার স্নান ঘরে যাব। ওই তো মন্ত্রী মশাই এসেছে। এই রাজ্যে গোপাল আমার শত্রু। কালকে থেকে গোপালকে খাটাবে। হায় হায় হায়, কি হলো রানী, কি হলো? গতকাল রাতে আমার সমস্ত গয়না চুরি হয়ে গেছে। হ্যাঁ? বলো কি প্রহরী? বলুন মহারাজ। গতকাল রাতে রানীর সব গয়না চুরি হয়ে গেছে। তুমি আরেকজনকে নিয়ে এক্ষুনি খোঁজ করা শুরু করো। যথাজ্ঞা মহারাজ। আমার সব গয়না চুরি হয়ে গেল, এবার আমি কি করব? রানী তুমি কেঁদো না, সেই সকাল থেকে কেঁদেই চলেছ। আমি তো প্রহরীকে খোঁজ করতে পাঠিয়েছি। এই সব প্রহরী কর্মচারী কাউকে বিশ্বাস হয় না আমার। আজ থেকে সবাইকে ছুটি দিয়ে দেব। কি বলছো তুমি? সবাইকে ছুটি দিয়ে দিলে রাজবাড়ির কাজ কে করবে? কেন? আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য সভাসদ গোপাল আজ থেকে রাজবাড়ির সব কাজ গোপাল করবে। কি বলছো? আপনি কি বলতে চাইছেন? গোপাল বিশ্বাসযোগ্য না? হ্যাঁ, গোপাল আমার সবচেয়ে প্রিয়। ওর চেয়ে বিশ্বাসযোগ্য আর কেউ নেই। কিন্তু কোনো কিন্তু না, বলবেন আপনার আদেশ। এক্ষুনি গোপালকে ডেকে পাঠান। যেমন তোমার ইচ্ছে। গোপাল, গতকাল রাতে
রানীর সব গয়না চুরি হয়ে গেছে, তাও আবার ঘরের ভেতর থেকে। আমি চাই তোমার মতো বিশ্বাসযোগ্য লোকই রাজবাড়ির সমস্ত কাজ করুক। মানেটা ঠিক বুঝতে পারলাম না রানীমা। মানে আমি রাজবাড়ির বেশিরভাগ কর্মচারীকে ছুটি দিয়ে দিচ্ছি, তার বদলে রাজবাড়ির কাজ করবে তুমি। কিন্তু কোনো কিন্তু না, রাজসভার ভাড়ামো অনেক হয়েছে। এবার থেকে তোমার কাজ বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, পুরো রাজবাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করা। এই সেরেছি। যাও, রান্নাঘর থেকে বাসন নিয়ে পুকুর পাড়ে গিয়ে বাসন মাজবে। এ কি গোপাল, রাজসভা থেকে সোজা পুকুর পাড়ে? কি হয়েছে নাকি? খুব হাসি পাচ্ছে না? হাসি তো পাবেই, নতুন রানীমা আসার পরে তোমার এই হাল করে ছেড়ে দিল। নতুন রানীমা? না, আসলে ঘটা বলতে চাইছে রানীমা তোমাকে নতুন চাকরি দিয়ে এই হাল করলো। ও যা হয়েছে ভালো হয়েছে, আমার পেছনে না লেগে নিজের কাজ করুন যান। কোথায় কি বলতে হয় জানিস না নাকি? অভ্যেস নেই তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। রাজ্যে চোরের উপদ্রব বেড়ে গেছে, তাই আমরা কিভাবে চোরের উপদ্রব কমানো যায় সেই নিয়ে আজকে একটা আলোচনা করব। কিন্তু মহারাজ, রাজসভায় এখনো তো সবাই আসেনি। এই তো এসে গেছি। ওই রাজবাড়ির জামা কাপড় কাচ্ছিলাম। এ কি, গোপাল এখন রাজবাড়ির জামা কাপড় কাচে? হ্যাঁ, সেসব করতে গিয়ে আমার নিজের জামা কাপড়ই ভিজে গেল, তাই বদলে এলাম। মহারাজ, রানীমা ঘোড়ার গাড়ি করে এসেছেন। মানেটা কি? রানী তো রাজবাড়িতেই আছে। কি মহারাজ, আমি প্রহরীদের কাছে শুনলাম আমার মতন দেখতে কেউ রাজবাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। মানে তুমি তো আগেই চলে এলে। কি কাণ্ড! এই কে? শুনলাম আমার মতন দেখতে কেউ এসেছে। ও আচ্ছা, আপনি। তা কি চাই আপনার? বোঝো কাণ্ড, একরকম দেখতে একরকম গলা। এ বলে আমি আসল, ও বলে আমি। হায় হায় হায়, আসল নকল বোঝাই দায়। একটা নয়, দুটো রানী। আমার জ্যাঠামশাই একদম সুস্থ। এই মহিলা নিশ্চয়ই ভুয়ো চিঠি দিয়ে নিজের রাজবাড়িতে ঢোকার সুযোগ খুঁজছিল। একদম বাজে কথা বলবেন না। আপনি কে সত্যি করে বলুন। সমস্যা সমস্যা, ঘোর সমস্যা। আমার কোনো পাণ্ডিত্য দিয়ে বুঝতে পারছি না কে আসল আর কে নকল। আমি আসল, বিশ্বাস করুন। আমি তো এই মাত্র এলাম। না, আপনি নকল, আমি আসল। কিভাবে বুঝবো? আমি বলবো মহারাজ, এই যে এই রানী আসল। হ্যাঁ, কিন্তু মন্ত্রীমশাই, আপনি কি করে বুঝলেন? না মানে এই রানীমা তোমার উপরে এত ভরসা করে রাজবাড়ির কাজ করাচ্ছেন, কাউকে বিশ্বাস করেননি, একমাত্র তোমাকে বিশ্বাস করেছেন। এত ভালোবাসা, এত বিশ্বাস কার থাকতে পারে বলো? মানে গোপাল, তুমি রাজবাড়ির কি কাজ করছো? বাসন মাজা, ঘর মোছা, বাগান পরিষ্কার, অনেক কাজ করছি রানীমা। আপনার সব গয়না চুরি হয়ে গেল, তাই কাউকে বিশ্বাস করা যাবে না বলে ওই রানীমা আমাকে কাজে রাখলেন। এই ওই বন্ধ করে একটা উপায় বের করো। বেশ বেশ, আমি ধরে নিচ্ছি দুজনেই আসল। তাই আপনাদের দুজনকে আমি পরীক্ষা নেব, দেখব কে উত্তীর্ণ হন। তাই নাও। আপনারা দুজনেই তো সেনাপতিকে চেনেন, বলুন তো সেনাপতির আসল নাম কি? সনাতন সেন। আচ্ছা, আপনাদের বাপের বাড়ি কোথায়? বিজয়গড়। দূর দূর, গড়গড় করে সবই বলে দিচ্ছে। এভাবে হবে না, অন্য কোনো উপায় ভাবো। বেশ, সেনাপতি তলোয়ার দাও তো। দিচ্ছি। এই নিন, এই তলোয়ার দিয়ে মহারাজকে মেরে ফেলুন। আপনাদের মধ্যে কে মারতে চান বলুন। এসব তুমি কি বলছো গোপাল? মহারাজ আমার পতি পরমেশ্বর, ওনাকে আমি মারতে পারি? আমি স্বপ্নেও ভাবতে পারিনি গোপাল তুমি এই জঘন্য কাজ আমাকে করতে বলবে। আমি নিজের প্রাণের আহুতি দিতে পারি, কিন্তু মহারাজের গায়ে একটা আঁচড়ও দিতে পারবো না। উফ, খাম্বাজরাজ বেছে বেছে এক ধুরন্ধর নারীকে পাঠিয়েছেন, কোনো জবাব নেই। আমি বুঝতে পারছি না মহারাজ, এনাদের হাবভাব, কথাবার্তা, রূপ সবই একরকম। তবে যিনি ঘোড়ার গাড়ি চেপে এখন ফিরলেন, তিনি আসল হলেও হতে পারেন। আমি আসল, বিশ্বাস করুন। বললেই হলো? আসল হলে প্রমাণ করুন। বেশ, আজকে আর মাথায় কিছু আসছে না।
আমি কাল আসবো। ততক্ষণ আপনারা দুজনে রাজবাড়ির দুটো ঘরে থাকুন। কি ছক মারিতে পড়লাম রে বাবা। ললনা একদম তৈরি হয়ে এসেছে। দারুণ মজা হচ্ছে বলুন। এবার শুধু একবার আসল রানীকে সরিয়ে ললনা যদি রানী হয়ে যায়, তাহলে রানীর গয়নার মতন সব আমার হাতে চলে আসবে। তারপর কি হবে? তারপর ধীরে ধীরে মহারাজকেও কায়দা করে সরিয়ে দেব, আর খাম্বাজ রাজ আর আমি এই দুজনে মিলে এই রাজ্য চালাবো। কি বুদ্ধি আপনার মাথায়। বলছি শোনো না, আমার শাড়িটা একটু ছিঁড়ে গেছে গো। তুমি বাজার থেকে কালকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে পারবে? হ্যাঁ? আচ্ছা বেশ, নিয়ে আসবো শাড়ি। শাড়ি শাড়ি শাড়ি, এই তো মাথায় বুদ্ধি এসেছে। কাল নয়, আজকেই। গোপাল, তুমি কিছু ভাবতে পারলে? মহারাজ, আপনার দুই রানীকে ডাকুন। আমার তো একটাই রানী। ওই হলো মহারাজ, আসল নকল দুজনকেই ডাকুন। কই গো, একটু বাইরে এসো। বলুন মহারাজ, আপনি ডাকছেন? আচ্ছা, আমি দুটো শাড়ি নিয়ে এসেছি, লাল শাড়ি আর নীল শাড়ি। এই দুটোই মন্ত্রপুত শাড়ি, এক সিদ্ধ পুরুষ দিয়েছেন। কে তিনি? না, সেসব এখন বলা যাবে না, তবে এই শাড়ি দুটো একটা একটা করে ওনাদের দিয়ে দিন। এবার আমি এই শাড়ির বিশেষত্ব বলি। হ্যাঁ বলো গোপাল, বলো। আপনারা দুজনেই আজ রাতে এই শাড়িটা পরবেন, সারা রাত পরে থাকবেন। এই শাড়িগুলো 12 হাত মাপের শাড়ি। আগামীকাল সূর্যোদয় হওয়ার পরে যার শাড়ি 4 হাত কমবে সেই হবে আসল রানী। আচ্ছা বেশ, তাহলে তোমরা দুজনেই এই শাড়ি পরে থাক। কাল সকাল সকাল রাজসভা বসবে, তখন তোমাদের শাড়ি গোপালের কাছে জমা দিও। আচ্ছা। আমি যে নকল সেটা বুঝতে দেওয়া যাবে না। কি করে এই শাড়িটা 4 হাত কেটে ফেলে ওই তো ফল কাটার ছড়ি কেটে ফেলো। কালকে আবার মজা হবে। হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, আমার শাড়িটা যেন 4 হাত কমে যায়। ঠাকুর রক্ষা করো। এত সকাল সকাল রাজসভা, দূর, ভালো করে ঘুমটাও হলো না। আমি তো ঘুমোইনি, চিন্তায় ঘুমই আসেনি। কই গো, তোমরা এসো। এই নিন আমার শাড়ি, এবার মেপে দেখুন, এটা 4 হাত কমে গেছে। এই দেখুন মহারাজ, বিশ্বাস করুন আমি আসল, কিন্তু এই শাড়িটা সারা রাত পরে থাকা সত্ত্বেও 4 হাত তো দূর, 4 আঙুলও কমেনি। লাল শাড়িটাই ছোট মনে হচ্ছে। তাহলে তুমি আসল? উফ, বাবা, বাঁচা গেল। আয়, কে আছো? এই নকল রানীকে কারাগারে বন্দি করো। দাঁড়ান মহারাজ, বন্দি করতে হলে যার শাড়ি 4 হাত কমে গেছে তাকে বন্দি করুন। কেন? আমার শাড়ি তো 4 হাত কমে গেছে। শর্ত অনুযায়ী যে আসল তার শাড়ি তো 4 হাত কমবে না, আপনি ধরা পড়ে গেছেন নতুন রানীমা। এগুলো কোনো মন্ত্রপুত শাড়ি নয়, এগুলো আমার পরিকল্পনার প্যাচ। আপনি নিশ্চয়ই নিজেকে আসল প্রমাণ করার জন্য শাড়িটা কেটেছেন। না মানে, না না না, তাহলে কমলো কি করে? না মানে হয়ে গেল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। গোপাল, তুমি আমাকে বাঁচালে। এই যে নতুন রানীমা, চুপ করে কেন? ওকে আমি কারাগারে গিয়ে বেত মারছি, তাহলেই সব বলবে। বল, কে তুই বল। আসলে মানে আমার নাম ললনা, আমি যাত্রাপালা করি, অনেক রকম গলায় কথা বলতে পারি। কদিন আগে খাম্বাজ রাজ আর এই মন্ত্রী মশাই বাহ 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 বাহ, এ তো দেখছি ললনার ছলনা। তা
তার মানে রানীমার গয়না? ওগুলো তো সব মন্ত্রীকে দিয়েছি, জানলা দিয়ে কাপড়ে পেঁচিয়ে নামিয়ে দিয়েছি। মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। প্রাণে মারবেন না, সব গয়না ফেরত দিয়ে দেবো মহারাজ। তুমি শত্রু রাজ্যের প্ররোচনায় এত বড় ক্ষতি করতে চেয়েছিলে? ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। সেনাপতি, মন্ত্রীকে 1000 বার বেত্রাঘাত করো। আর এই ললনার কি হবে? আমি অনেক দিন ধরে বাড়িতে একটা কাজ করার লোক খুঁজছি, ওনাকে পাঠিয়ে দিন। আমার গিন্নি শুয়ে বসে থাকবে আর উনি খাটবেন। নয়, হ্যাঁ, ললনার ছলনা ভেস্তে গেল। আহা কি আনন্দ! আরে ও গোপাল দাদা, গোপাল দাদা, এই সকাল সকাল কে আবার পিছু ডাকলো? আরে আমি গো আমি। আমি তো আমি নামে কাউকে চিনি না। আর তুমি একটু পেছন ফিরে তাকাও তো। আমি তো সামনে যাচ্ছি, পিছনে তাকাবো কেন? ঠিক আছে, তাহলে আমি তোমার সামনে আসছি। আরে দৌড়াচ্ছ কেন? আরে দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও, নইলে কিন্তু আমি মহারাজের কাছে যাব। হ্যাঁ, ও ভোলা তুমি! আরে আগে বলবে তো, আমি করছিলে কেন? একদম কথা ঘোরাবে না গোপাল দাদা। এবার বলো কি বলছি। দেখো, আমি তোমাকে আগের বছর 50 মোহর ধার দিয়েছিলাম। এ কি, তোমার তো মিষ্টির দোকান, ধার দিলে তো লোকে ছুরি কাঁচি ধার দেয়, আর তুমি মোহরে ধার দেওয়ার ব্যবসা শুরু করেছো কবে থেকে বলো দেখি? আবার কথা ঘোরানো শুরু করেছো। আমি এবার কিন্তু সত্যি মহারাজের কাছে যাব। আরে মজা করছি তো। আরে বারবার আমাদের মধ্যে মহারাজকে টেনে আনার কি দরকার বলো তো? সে না হয় টানলাম, তবে তুমি ওই আমার 50 মোহর সুদ সহ কবে ফেরত দেবে বলো তো? আর কিন্তু তোমার হাতে ওই 1 সপ্তাহ সময় আছে। হ্যাঁ, 1 সপ্তাহ মানে কতদিন ভাই? 7 দিন, 7 দিন। 7 দিন? আচ্ছা 7 দিন মানে কত ঘন্টা? 24 গুণ 7, মোট ওই 168 ঘন্টা। ও, অনেক সময় আছে। দেখো গোপাল দাদা, তোমার সাথে কিন্তু আমার ওই কাগজে কলমে লিখিত পড়িত আছে। হ্যাঁ, যদি ওই সময়ের মধ্যে তুমি আমার কাছ থেকে নেওয়া ওই অর্থ আমাকে ফেরত না দিতে পারো, তাহলে কিন্তু তোমার ওই বাড়ি ঘর সব আমার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। এখন রাজসভায় যাই, 168 ঘন্টা পেরিয়ে গেলে চলে এসো, কেমন? বেশ, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, তখন আর কিন্তু কোনো চালাকি করতে যাবে না, আমি সোজা মহারাজকে বলে দেব। ঠিক আছে ঠিক আছে। দেখুন মহারাজ, নিজের চোখেই দেখুন, সবাই হাজির, শুধু গোপাল ধা। সত্যি, গোপাল ইদানিং আবার দেরি করে আসা শুরু করেছে। ওকে আচ্ছা করে ধোলাই দিন, তাহলেই চলে আসবে। কাজের কাজ তো কিছু করে না, শুধু বসে থাকে, তাতেও এই। যা বলেছেন মন্ত্রী মশাই। আমার মতে গোপালকে রাজসভাতেই বেঁধে রাখুন, তাহলে আর বাড়িতে যেতেও হবে না, আর দেরি করে আসবেও না। রোজ রোজ গোপাল করে রাজসভায় আসতে দেরি, তাই এবার তার পায়ে পড়াতে হবে বেড়ি। এই তো মহারাজ চলে এসেছি। আর বলবেন না, রাস্তায় ভোলা ময়রা চেপে ধরছিল। থাক, আর অজুহাত দিতে হবে না। নেহাত ভাগ্যের জোরে এই রাজসভার চাকরিটা পেয়েছিলে। মহারাজ ভালো মানুষ, তাই তোমাকে পুষছেন। আচ্ছা আপনি কি বলতে চাইছেন কি? আমি বলতে চাইছি যে মহারাজ যদি তাড়িয়ে দেন, তাহলে তোমার কি কিছু করে খাওয়ার যোগ্যতা আছে গোপাল? আপনার নিজের যোগ্যতা আছে? আছে বলেই মুখ ফুলিয়ে বলছি। হ্যাঁ, মন্ত্রী এটা একটা ভালো প্রসঙ্গ তুলেছে। আমার রাজসভার সকল সভাসদদের বলছি, যদি কোনো কারণে তোমাদের চাকরি চলে যায়, তাহলে তোমরা কি করবে একবার ভেবে দেখেছো? না মহারাজ, ভাবনাটা আমি সঠিক সময় কাজে লাগাই, ওই অকারণে ভেবে মাথা খারাপ করতে চাই না। আহা, রাজসভার চাকরিটা তো তোমাদের পেশা। এই পেশার বাইরে তোমরা কে কি করতে পারবে? দেখুন মহারাজ,
আমি তো ভেবেই দেখেছি যে যদি রাজসভার চাকরি না থাকতো তাহলে আমি ব্যবসা করতাম। আমি মহারাজ যদি বিজ্ঞানী না হতাম তাহলে শিক্ষা দান করতাম। আমি তো ছবি আঁকতাম, কলম না থাকলে আমি তুলি ধরবো। আমি কামারশালায় কাজ করতাম। আমার তো ছোটবেলায় মূর্তি বানানোর শখ ছিল, আমি মৃৎশিল্পের কাজ করতাম। কি গোপাল, এবার তুমি বলো। সবাই তো কিছু না কিছু বিকল্প ভাবনা চিন্তা করে রেখেছে। দেখুন মহারাজ, অনেক ভেবে দেখলাম আমার কাজ তো ভাড়ামো, তাই আমি লোক হাসিয়েই পয়সা রোজগার করব। আর বিশেষ কোনো গুণ তো আমার মধ্যে খুঁজে পাচ্ছি না মহারাজ। বেশ, আমি একটা ছোট্ট পরীক্ষা নেব। আজকের পর থেকে আগামী 7 দিন, আর এই 7 দিন তোমরা তোমাদের যা মন চায় সেটা করে রোজগার করবে। আমি তো খেতে ভালোবাসি। তাহলে খাবে। গোপাল হয় মুখ খুলে থাকে, নইলে চোখ বন্ধ করে। ও শুধু দুটো কাজই ভালো করতে পারে। আর 7ম দিনের শেষে বিচার হবে কে কত রোজগার করেছে। যার রোজগার সবচেয়ে বেশি হবে তাকে আমি দেব 100 মোহর উপহার। আর মহারাজ, যে সবচেয়ে কম রোজগার করবে তার বেতন থেকে আগামী 10 মাস 10 মোহর করে কাটা হবে। কি রাজি তো? আমি জানি যে গোপাল ফুটো করিও রোজগার করতে পারবে না, তাই গোপালই হারবে। বেশ, আর যদি অন্য কেউ হারে? তাহলে আমি নিজের বেতন থেকে তাকে আগামী 10 মাস 10 মোহর করে দেব। ব্যাস, এবার তোমরা কাজে লেগে পড়ো। কি গিন্নি, আজকেও নিরামিষ? হ্যাঁ, আজকেও নিরামিষ খেতে হয়। হ্যাঁ, রোজই তো কিছু না কিছু একটা লেগে আছে তোমার। আমাদের পুরো শরীরটাই তো আমিষ। হ্যাঁ, তাহলে আমিষ খেতে বাধা কিসের বলো দেখি? বেশি তর্ক করতে হবে না বাপু, তা তোমাকে ডিম বানিয়ে দেবো। না, আমি মানুষই। ঠিক আছে গিন্নি। আরে তোমাকে ডিম বানাবো বলেছি নাকি? আমি বললাম তোমার জন্য ডিম বানিয়ে দেবো। জন্যটা তো বলনি তখন। আরে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এখন কদিন শুধু খাবো আর ঘুমাবো। 7 দিন ছুটি। ছুটি মানে? সেসব পরে বলবো গিন্নি। যাও গিয়ে ডিম সেদ্ধ বসাও। আরে করছোটা কি? বাড়িতে যা মোহর আছে সব তুলে কোথায় নিয়ে যাচ্ছ? আড়ত বাজারে। কেন কেন? তুমি আড়তে গিয়ে কি করবে? আড়তটাই কিনে নেব। কেন? তাহলে খোলা বাজারের সব ব্যবসায়ী আমার কাছে আসতে বাধ্য হবে, আর আমি ভালো মুনাফা রেখে সব বিক্রি করব। কি রাজবাড়ি সুখে চাকরি ছেড়ে দিলেন নাকি? না না না, এখন 1 সপ্তাহ ব্যবসা করে মহারাজের কাছে আমার যোগ্যতা প্রমাণ করব। সব পরে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আমি আপনাকে সব শিখিয়ে দেব। তাহলে ভাই ওই আগামীকাল সকাল থেকে কাজে লেগে পড়বো, কেমন? তাহলে বুঝতে পারলেন তো যে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, কবিতা লেখা যেমন আমার পেশা, তেমনি চিত্রশিল্প আমার নেশা। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আশা করি খুব সুন্দর ছবি আঁকবেন। আপনি 1 সপ্তাহ পর এই মন্দির চিনতেই পারবেন না। এই নিন আপনার জন্য 50 মোহর অগ্রিম। মন্দিরের চিত্রকলা শেষ হয়ে গেলে আরো 50 মোহর দেব, ঠিক আছে? বেশ। এই হাত চালা, হাত চালা। হাত পা সবই তো চালাচ্ছি মন্ত্রী মশাই। আপনি এত শাকসবজি আনাজ দিয়ে করবেনটা কি? আমি এখন 7 দিন কৃষ্ণনগরের বাজার নিয়ন্ত্রণ করব, তাই সব জিনিসপত্র আড়ত থেকে আমি নিজেই কিনে নিয়েছি। এবার সাধারণ বাজারের দোকানদাররা আপনার কাছে আসবে। কাল সকাল থেকে শুধু মোহর গুনবো। আরে এত বেলা হয়ে গেল, আর কত পড়ে পড়ে তুমি ঘুমোবে? এত লম্বা ছুটি পেয়েছি,
এখন তো বিশ্রাম নিতেই হবে গিন্নি। কিন্তু পুকুর ঘাটে গিয়ে তো আমি অন্য কথা শুনলাম। তুমি আবার কি শুনেছো? তোমাদের মহারাজ নাকি বলেছেন আগামী 1 সপ্তাহ তোমরা সকল সভাসদেরা ওই সকল সভাসদেরা নিজের ইচ্ছে মতো কাজ করে রোজগার করব। আমার কাজ তো ভাড়ামো করা, তাই ভাড়ামোর সুযোগ এলে সেটাই করব। কিন্তু যদি সুযোগ না আসে, তাছাড়া যার রোজগার সবচেয়ে কম হবে তার তো বেতন থেকে 100 মোহর কাটা হবে গো। এই খবরও পেয়ে গেছো? বাবা, পুকুর ঘাট না পরনিন্দা পরচর্চা কেন্দ্র? হ্যাঁ, ওসব বাজে কথা বাদ দিয়ে কোনো কাজ শুরু করো, কাজ শুরু করো। এরকম গা এলিয়ে শুয়ে থাকলে ভগবান এসে তোমাকে পয়সা দিয়ে যাবে না গো। গোপাল দাদা, ও গোপাল দাদা, বলছি গোপাল দাদা, কি খবর গো? এই তো গতকাল তোমার সাথে কথা হলো, আজ একেবারে বাড়িতেই চলে এসেছো। তোমার যা হালচাল তাতে তো মনে হচ্ছে ওই কদিন পরে বাড়িটা আমারই হবে। আর সেই আশাতেই বসে থাকো। এই ভোলা ময়রা এসেছে কেন গো? এসব কি বলছে? মা ঠাকুরুন, আপনার কাছে আর কি লোকাবো? বহুদিন আগে গোপাল দাদা আমার কাছে 50 মোহর ধার নিয়েছিল। সেই ধারের থেকে 5 মোহরা এখনো আমাকে শোধ করেনি। সে কি? হ্যাঁ, শর্ত অনুযায়ী যদি গোপাল দাদা আগামী ওই 6 দিনের মধ্যে ধার না শোধ করতে পারে, তাহলে এই বাড়ি আমার হয়ে যাবে। তুমি আমাকে এত বড় কথা লুকিয়ে রেখেছো? না, আমি বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি আর কি। এবার আপনি দেখুন গিন্দিমা কি করবেন। ভিটে মাটি ছেড়ে কোথায় গিয়ে উঠবেন দেখুন। কি গো, এতেও তোমার হুঁশ হয় না? ধুর, এই অযথা চিন্তা করো না তো, কিছু না কিছু একটা হয়ে যাবে। বাবা পণ্ডিত মশাই, আপনি তো এর মধ্যেই কাজ শিখে গেছেন। আমি তো ছোট থেকেই মাটির পুতুল বানাতে ভালোবাসতাম। বিভিন্ন দেবদেবীর মূর্তি নিজেই বানাতাম, তারপর পুজো করতাম। আমার পরম সৌভাগ্য আপনার মতন পণ্ডিত মানুষ আমার কুমোর শালায় কাজ করছেন। কোনো কাজই তো ছোট নয়। সত্যি সভাকবি মশাই, আপনার তুলিতে জাদু আছে। কি সুন্দর কারুকার্য। সবই আমার মা বাবার দান। আমার বাবা খুব বড় চিত্রশিল্পী ছিলেন। উনি হাতে ধরে আমাকে ছবি আঁকা শিখিয়েছেন। বাহ বাহ বাবা। এই যে পুটি, আজকে তো একটা মজার জিনিস শেখাবো। কি জিনিস? নয়ের নামটা তো তোরা পড়েছিস। হ্যাঁ, বল তো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36। ঠিক আছে ঠিক আছে, এবার থাম। পুরো মুখস্থ। সে তো বুঝতেই পারছি। এবার মজার জিনিসটা দেখ। 9 কে 9, 9 দুগুণে 18। 18 মানে কি? 1 10 8। হ্যাঁ, এবার 1-এর সাথে 8 যোগ কর, কত হয়? 9 3 9 কত? 27। 2-এর সাথে 7 যোগ করলে কত হয়? 9 36-এর 3-এর সঙ্গে 6 জুড়লে 9। আরে বাস, দারুণ তো। হ্যাঁ হ্যাঁ। সত্যি বিজ্ঞানী মশাই, আপনি কি সুন্দরভাবে পড়া বোঝান। এটা তো আমার নেশা। বলছি, তুমি তো দিব্যি বাড়িতে বসেই আছো, কিছুই তো করছো না। সত্যি বলো তো, তুমি ভাড়া মোছাড়া আর কি কিছু করতে পারো? এই আদেশ করতে পারি। গেনি, আরেকটু তরকারি দাও তো, জলের ঘটিটা দাও না। যত সব। আচ্ছা, সত্যি তো ভাঁড় না হলে আমি কি হতাম? আমি কুমোর হতাম। মাটির কাজ শুনেছি খুব সোজা। যাই, কুমোর পাড়া যাই। আমার কি সৌভাগ্য, রাজসভার 2জন সভাসদ আমার সঙ্গে কাজ করছে। আচ্ছা, এইভাবে ঘোরাবো? এই যা, হলো না হলো না। এটা কি মুড়ির মোয়া নাকি? দাও, আমাকে করতে দাও, তুমি অন্য কিছু করো।
বলো গোপাল দাদা কি দেবো? মুড়ির মোয়া, তিলের নাড়ু? আমি কিনবো না গো, বানাবো। হ্যাঁ, কি বানাবে? ওই মুড়ির মোয়া, কদিনের জন্য আমার একটা কাজ দরকার, বুঝলে? তা বেশ, তাহলে এসো, এই পিছনেই আমার কারখানা, গুড় মুড়ি সব রাখা আছে, বানাও। এই দেখো, এই যে গুড়ের হাঁড়ি আর ওই যে মুড়ির বস্তা, এবারে বানাও। বেশ, আমি তবে সামনে দোকানটা সামলাই। এ কিসের আওয়াজ হলো? আরে আরে আরে, এ কি করলে গোপাল দাদা? আর বলো না, ওই গুড়টা ঢালতে গিয়ে হাঁড়িটা হাত ফসকে পড়ে গেল। এই তুমি যাও তো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যত সব বিপদ বাড়ানো। তোমার দ্বারা কিছুই হবে না। হ্যাঁ, সত্যি তো, আমার দ্বারা যে কিছুই হবে না গিন্নি। তাহলে তুমি করবেটা কি? এমন করে বলো না গিন্নি, সবারই খারাপ সময় যায়। আর খারাপ ভালো, যে সামান্য মুড়ির মোয়া বানাতে পারে না তার মুখে এসব মানায় না, মানায় না। এদিকে বাজারে সবজির দাম হু হু করে বেড়ে গেছে। তাই নাকি? বলি তুমি জানবে কি করে? কদিন তো শুয়ে বসে আছো, আমি তো বাজার দোকান করি। মন্ত্রী মশাই এখন আড়ত সামলাচ্ছেন আর সাধারণ বিক্রেতাদের চড়া দামে বিক্রি করছেন। হ্যাঁ, ও বেটা জীবনে শোধরাবে না। উনি তো তাও ছলে বলে রোজগার করছেন গো। আর তাছাড়া অনেকে পথে গান শুনিয়েও রোজগার করেন, সেটাও তো তুমি পারবে না। হ্যাঁ, এই তো পেয়েছি। 6 দিনের মাথায় তো রাজসভায় একটা বৈঠক হবে, সেদিনই আসল মজা জমবে। কিসের মজা গো? হ্যাঁ, সেটা সেদিনই বুঝতে পারবে। তারপর বলো, আজ তো ষষ্ঠ দিন, আজ অবধি তোমরা কে কত কত রোজগার করেছো? মহারাজ, আমি এখনো অবধি 200 মোহর। বাহ বাহ বাহ, আমি মহারাজ 15 মোহর। আমি 5 মোহর। বিভিন্ন বাড়িতে বাচ্চাদের পড়াচ্ছি, শিক্ষাদান করছি দিনরাত। সেনাপতি? আমি 10 মোহর পেয়েছি, আরো পাবো। আমি 50 মোহর অগ্রিম পেয়েছি, আরো পাবো আগামীকাল। বাহ বাহ বাহ, সবাই তো ভালোই রোজগার করেছো। আর গোপাল, তুমি বলো। মহারাজ, আমি এখনো অবধি কোনো রোজগার শুরু করিনি। আমি আগেই বলেছিলাম গোপাল একটা কানা করিও রোজগার করতে পারবে না। আসলে মহারাজ, আমি আজ সকালেই আমার প্রতিভা খুঁজে পেলাম। তোমার আবার কি প্রতিভা? আমি ভালো গান গাইতে পারি মহারাজ। আমার ছোট্টবেলার ইচ্ছে ছিল আমি রুদ্ধদ্বার সভা করব, গান গাইব, আর দর্শক বা শ্রোতারা আমার গান শুনে আমাকে পয়সা দেবে। বাহ বাহ বাহ, তা শোনালে না কেন? আমি চাই আপনারা সবাই আমার বাড়িতে আসুন, আমার গান শুনুন। এই না 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 না, তোমার গান শুনে অর্থ ব্যয় করতে পারবো না গোপাল। যদি শোনাতে হয় তো বিনামূল্যে শোনাও। তুমি ভেবেছো কায়দা করে গান শুনিয়ে রোজগার করবে? সেসব চালাকি কিন্তু চলবে না। না মহারাজ, আমার গান শুনতে আসার জন্য একটা কানা করিও খরচ করতে হবে না। আমি বিনা পারিশ্রমিকে গান শোনাবো। বেশ, তাহলে কবে শোনাবে বলো? এখনই চলুন, শুভস্য শীঘ্রম। আবার যেতে হবে কেন? এখনই শোনাও। আমার আবার নিজের বাড়ি ছাড়া প্রতিভা বিকশিত হয় না। বেশ তো, এই কদিন টানা কাজ করেছি, তোমার গান শুনে মনটা যদি ফুরফুরে হয়ে যায়, ভালো তো। চলো গোপাল। আসুন আসুন, সবাই ভিতরে আসুন, আসন পাতা আছে, সবাই বসুন। নাও, এবার গান শুরু করো। দাঁড়ান মহারাজ, আমার গান আমি বাইরের লোককে শোনাতে চাই না। কু কু বাবা, আবার কোকিলের মতন আওয়াজ করছে। কু। নাও নাও, শুরু করো। ওরে বাবা রে বাবা, আরে এত চিৎকার করছো কেন? থামো থামো থামো। এটা ভালো লাগছে না, অন্য গান শোনাচ্ছি তাহলে। আকাশে মেঘে বাতাসে বায়ু, জ্যোতিষী বলেছে আমার 100 বছর আয়ু। ও, আউ। আরে
থামো থামো, আরে কান ঝালাপালা হয়ে গেল। না, থামতে আমি পারবো না, গান শুনতেই হবে। ওরে ওরে বাবা রে বাবা, এই কানে তালা লেগে গেল, আমি পালাই। পালাতে পারবেন না, বাইরেও তালা দেওয়া আছে। বাইরে তালা খুলতে বলো। বাইরে বেরোতে হলে প্রত্যেককে 100 মোহর দিতে হবে। আমরা তো আগেই বলে দিয়েছি তোমার গান শোনার জন্য কোনো পয়সা দিতে পারবো না। এটা তো গান শোনার জন্য নয়, বাইরে যাওয়ার জন্য। আমার গান শুনতে আসার জন্য কোনো অর্থ লাগে না, গান শুনে বাইরে বেরোতে গেলে অর্থ লাগবে। জনপ্রতি 100 মোহর মাত্র। কি জ্বালাতন! হয় দিন, নইলে আবার শুরু করছি। থামো থামো। আপনারা কি সবাই দেবেন, না এখানেই থাকবেন? এই আমার কাছে এখন 50 মতন মোহর আছে। আমার কাছে 5 মোহর আছে। সে আমি লোক পাঠাচ্ছি আপনাদের সবার বাড়িতে, পুরো অর্থ পাবো, তারপর সবাইকে ছাড়বো। আচ্ছা, এটা কি ঠিক করলে গোপাল? দেখুন মহারাজ, আমি কথা নিয়ে খেলি। সব সভাসদেরা 6 দিন খেটে যা না রোজগার করেছে, আমি শুধু বুদ্ধির জোরে আর ভাড়ামো করে ঘন্টা খানিকের মধ্যে তার থেকে বেশি রোজগার করে নিলাম। যদিও এখনো একদিন সময় আছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। মন্ত্রী মশাই, যে সবচেয়ে কম রোজগার করবে আপনাকে কিন্তু তাকে আগামী 10 মাস 10 মোহর করে দিতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, এরকমই তো তুমি মুখ বড় করে বলেছিলে। গিন্নি কই গো, ভোলাকে ডেকে আনো, ওর ধার আজকেই শোধ করে দেব। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, আমরাও যাচ্ছি। গোপাল, কালকে রাজসভায় এসে তোমার পুরস্কারের অর্থটাও নিয়ে যেও। সে তো নিশ্চয়ই।